পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে কি একটা ম্যাচ হয়ে গেল, যেই ম্যাচে কোনো দলই আসলে জেতেনি। না, ম্যাচ টাই হয়নি, সুপার ওভারে যায়নি। বিষয়টা আমি ওই অর্থে বলছি না। জেতেনি কেন? কারণ পাকিস্তান এই ম্যাচটা ৫ রানে জিতেছে বটে, কিন্তু তারা হেরে গিয়েছে নেট রান রেটের হিসাবে। টি-20 বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে গেছে। আর শ্রীলঙ্কা তো জিততেই পারল না। সুপার এইটসের ৩টা ম্যাচই তারা হারল এবং এই ম্যাচটা শেষ দিকে এসে যে একটা অসম্ভবকে সম্ভব করার পর্যায়ে তারা চলে গিয়েছিল, সেইখান থেকে শেষ ২টা বলে ট্র্যাজেডিও হয়ে গেল। এন্টি ক্লাইম্যাক্সে গিয়ে আসলে হয়ে গেল না? সেই কারণে বলছি শ্রীলঙ্কা তো আক্ষরিক অর্থেই জেতেনি। আর পাকিস্তান জিতেও আসলে জেতেনি। তারপরেও যেই ম্যাচটা হলো পাকিস্তানের ৫ রানের জয়ের, সেইখানকার টার্নিং পয়েন্ট কোনটা? এইটা ঠিক আসলে ম্যাচের রেজাল্টের টার্নিং পয়েন্টের সঙ্গে মেলানো যাবে না। কেন মেলানো যাবে না? পাকিস্তানের হিসাবটা ছিল আলাদা। শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে। পাকিস্তান একটা লাইফলাইন পেয়েছিল গতকালকের ম্যাচটাতে, ইংল্যান্ড যখন নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। ফলে সুপার এইটস থেকে সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের গ্রুপ সঙ্গী হিসাবে পাকিস্তানের সামনের ইকুয়েশনটা ছিল শ্রীলঙ্কাকে হারাতে হবে। হারালে তাদের পয়েন্ট হবে ৩, নিউজিল্যান্ডেরও ৩ পয়েন্ট রয়েছে। এরপর নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে হবে এবং সেই নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলার মতো পরিস্থিতি এই ম্যাচে তো তারা তৈরি করতে পেরেছিল। পারল না কেন শেষ পর্যন্ত তারা? বা এখন জয় পরাজয়ের ব্যবধান মাত্র ৫ রানের বলে ওই জিনিসটা বোঝা যাবে না যে পাকিস্তান সত্যি সত্যিই কিন্তু ওই পরিস্থিতিটা তৈরি করতে পেরেছিল যে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। তারা শ্রীলঙ্কাকে ১৪৭ এর মধ্যে আটকে রাখতে পারবে। যেই শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ২০৭ রান করেছে, অর্থাৎ আরো ৬০ রান বেশি করছে। স্টিল আমি বলছি যে ওরকম একটা পরিস্থিতির জায়গা তৈরি হয়েছিল। কিভাবে? দেখেন, ওই শ্রীলঙ্কার সামনে শুরু থেকেই তো টার্গেট ছিল হচ্ছে গিয়ে ২১৩ রান। কিন্তু পাকিস্তানের টার্গেট ছিল শ্রীলঙ্কাকে ১৪৭ এর মধ্যে রেখে দিতে হবে, তাহলেই তারা সেমিফাইনাল খেলবে এবং সেই অর্থে পাওয়ার প্লের মধ্যেই তারা ২ উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কার। আবরার একটা বোল্ড করলেন, খুব সুন্দর নাসিম শাহ ফার্স্ট উইকেটটা নিলেন। রান কিন্তু ৪৯ হয়ে গিয়েছিল। আর ১০ ওভার শেষেও হচ্ছে গিয়ে ওই সময় আবরার আরও একটা ওই জায়গায় ১০, ১১, ১২ ওই সময়টার মধ্যে পাকিস্তান পরপর ৩টা উইকেট তুলে নেয়। যেখানটাতে আবরার আরও ২টা বোল্ড করেছেন, মোহাম্মদ নওয়াজ একটা উইকেট পেলেন এবং সেইখানটাতে ১২ ওভার শেষে গিয়ে দেখা গেল যে শ্রীলঙ্কার স্কোর ১০১ ৫ উইকেটে। অর্থাৎ পাকিস্তানের সামনে ইকুয়েশনটা কি? যে বাকি ৪৬ রানের মধ্যে শ্রীলঙ্কার শেষ ৫টা উইকেট তুলে নিতে হবে। মানে ২০ ওভার পুরা খেলা হলে তো পাকিস্তানের চান্সই নেই। মানে পাকিস্তান ওই রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকাবে কিভাবে? কিন্তু তারা এই সময়টা যখন এই পরপর কয়েকটা ব্রেক থ্রু পেল, ১০১ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট পড়ে গেল। বাকি ৪৬ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেওয়া তো সম্ভব, খুবই সম্ভব। কিন্তু পাকিস্তান আর সেটা পারেনি। পাকিস্তান পারেনি ওইখানটাতে দাসুন সানাকা এবং পবন নাতনায়েকের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটাতেই ১৫.৫ ওভারে অর্থাৎ ১৬ নম্বর ওভারের পঞ্চম বলটাতে একটা মিস ফিল্ডিং থেকে যে শ্রীলঙ্কা একটা রান নিয়ে নিল, ওইটাই তাদের রানটাকে নিয়ে গেল ১৪৮ এ। ওইটার মাধ্যমেই নিউজিল্যান্ড সেমিফাইনালে থ্রু করলো, পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। এরপরের হিসাবটা ছিল যে শ্রীলঙ্কা ম্যাচটা জিততে পারে কিনা এবং ম্যাচ জয়ের মতো অবস্থাতে আসলে তারা খুব একটা ছিল না। আপনি যখন হিসাব করবেন যে ওইখানে পবন রত্নায়কে তিনি হচ্ছে গিয়ে আউট হয়ে যাওয়ার পরেও শেষ ৪ ওভারে শ্রীলঙ্কার কত 60+ রান, ৬৩ রান মনে হয় তাদের লাগতো। শেষ ২ ওভারে তাদের ৪৬ রান লাগতো এবং ওই ১৯ নম্বর ওভারটা থেকে ১৮ রান হওয়া সত্ত্বেও তো লাস্ট ওভারে লাগতো ২৮ রান। সেটা কি হয় নাকি? সেইটা প্রায় হয়েই গিয়েছিল। কেননা ওই শাহিন আফ্রিদির করা লাস্ট ওভারের প্রথম বলটাতে দাসুন সানাকা ৪ মারলেন। তারপরের ৩টা বলেই ছক্কা, ছক্কা, ছক্কা। অর্থাৎ প্রথম ৪ বলেই যখন ২২ রান তুলে ফেলল, তখন শেষ ২ বলে আর একটা ছক্কার প্রয়োজন ছিল, মানে ৬ রানের প্রয়োজন ছিল। সেইটা তো হতেই পারত এবং আমি যেটা বললাম এন্টি ক্লাইম্যাক্স হয়ে গিয়েছে। ৫ নাম্বার বলটাকে রিভার্স স্কুপ করার চেষ্টা করলেন দাসুন সানাকা, হলো না, কানেকশন হলো না। আর লাস্ট বলটা ওইটা আসলে ওয়াইডটা খুবই মার্জিনাল, ওইটা ওয়াইড দিতেই পারতেন আম্পায়ার ওয়াইড দেননি। খেলাটা আসলে ওইখানটাতে শেষ ২টা বলেই এন্টি ক্লাইম্যাক্সে গিয়ে হেরে গেল শ্রীলঙ্কা। আমার কাছে মনে হয় যে লাস্ট বলটা আসলে আম্পায়ার ওয়াইড দিতে পারতেন। শেষ পর্যন্ত ৫ রানে শ্রীলঙ্কা এই ম্যাচটা হেরে গিয়েছে। পাকিস্তান ৫ রানে ম্যাচ জিতেছে। কিন্তু পাকিস্তান তো ম্যাচ হেরে গিয়েছে আসলে আরো ৬০ রান আগেই, যখন ১৪৮ নাম্বার রান তুলে ফেলেছিল এই শ্রীলঙ্কা। সেইটা আসলে হলো, এটা তো আমি বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে বললাম। কিন্তু এই ১৪৭ এর টার্গেটের মধ্যেই কি রাখতে পারতো পাকিস্তান? শ্রীলঙ্কাকে কি আরো একটু বড় জায়গা বা নিজেদের জন্য আরেকটু স্পেস কি ক্রিয়েট করতে পারতো না? পারতো। কেননা পাকিস্তান ফ্যান্টাস্টিক ব্যাটিং এফোর্টে তারা রান তুলে ফেলেছে ২১২।
কিন্তু এটা অবশ্যই 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 অন্ততপক্ষে 232 হতে পারতো, 242 হতে পারতো। যদি আরো ধরেন 30টা রান পাকিস্তান ওইখানে ব্যাটিং ইনিংসে অ্যাড করতে পারতো, সেই ক্ষেত্রে তো 147 না 177-এর মধ্যে শ্রীলঙ্কাকে আটকাতে হতো পাকিস্তানকে। তখন হয়তো বা পাকিস্তানের ওই কি বলা চলে তাদের কনফিডেন্সের জায়গা বলুন, তারা ওই বোলিং স্কিল ফিল্ডিং স্কিল দিয়ে ওটা অ্যাপ্লাই করে সেমিফাইনাল খেলার জায়গাটা তারা আরো ওপেন করতে পারতো। কিন্তু পাকিস্তান ওই 212 রান করা সত্ত্বেও আমি বলছি 20-30 রান তারা কম করে ফেলেছে। কিভাবে? ভাই তারা ওপেনিং পার্টনারশিপ সাহিবজাদা ফারহানের সঙ্গে ফকর জামানের 176 রান তুলেছে এবং সেই পার্টনারশিপ ব্রেক হয়ে যাওয়ার পরে পার্টনারশিপটা ব্রেক হয়েছে হওয়ার পরের যে লাস্ট যে 26টা বল ছিল সেই 26 বল মানে পার্টনারশিপ ব্রেক থেকে যদি আমি ধরি শেষ 26 বলে তারা তুলেছে আর মাত্র 36 রান। মানে ওপেনিং পার্টনারশিপে 176 রান ফকর জামান এবং সাহিবজাদা ফারহান দুর্দান্ত ব্যাটিং দুইজনই করেছেন। ফকর জামান 42 বলে 84 রানে একটা ইনিংস খেলেছেন এবং তিনি যখন ওই যে আউট হলেন প্লে ডাউন হয়ে গেলেন ব্যাটের ভেতরের কানায় লেগে, সেইখান থেকে পাকিস্তানের ইনিংসটা পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছে। তারা শেষ 26 বলে সাহিবজাদা ফারহান টুর্নামেন্টে তার দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন, 59 বলে সেঞ্চুরি করেছেন, তারপরের বলে তিনি আউট হয়ে গেছেন। কিন্তু পাকিস্তান যারা প্রথম 94 বলে 176 রান তুলেছে, তারা ইনিংসের শেষ কোনো উইকেট না হারিয়ে তারা ইনিংসের শেষ 26 বলে মাত্র 36 রান তুলেছে 8টা উইকেট হারিয়ে। ওই জায়গাটাতেই আমি মনে করি যে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনার জায়গাটা অনেকখানি কমে গিয়েছে এবং ফাইনালি গিয়ে আমি বলছিলাম যে ম্যাচের টার্নিং পয়েন্ট না, আপনি পাকিস্তান যে সেমিফাইনাল খেলতে পারলো না ম্যাচ জয় সত্ত্বেও, সেইটা টার্নিং পয়েন্টের আলোচনাটাই করছে এবং সেই টার্নিং পয়েন্ট আসলে পাকিস্তানের এই ব্যাটিং ইনিংসের শেষ জায়গা, শেষ 26টা বল ওইরকম একটা বিস্ফোরক বিধ্বংসী ওপেনিং জুটি পাওয়ার পরেও তারা সেটাকে যে ক্যাপিটালাইজ করতে পারলো না, 212 রানে যে আটকে গেল, সেই রানটা 232 কিংবা 242 যে হলো না, ওইটাই আমি মনে করি যে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। এশিয়ার বিশ্বকাপের ঝান্ডা এখন ভারতের হাতে, কেননা এশিয়ার দেশগুলোর মধ্যে আপনি ধরেন হচ্ছে ওই যে নেপাল, ইউএই, ওমান, তাদের কথা বাদ দিলাম। এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ আমরা তো আসলে আমাদেরকে খেলাই হয়নি, আমাদের নানান কারণেই হয়নি। আফগানিস্তান বাদ পড়ে গেছে গ্রুপ পর্বে এবং তারপরে এসে শ্রীলঙ্কা এবং পাকিস্তান, শ্রীলঙ্কা আগেই বাদ পড়ে গেছে, পাকিস্তান আজকে বাদ পড়ে গেল। এখন শুধুমাত্র এশিয়া টি-20 বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধি হিসাবে ভারতই টিকে রয়েছে। সেই ভারতও কি আসলে সেমিফাইনাল থ্রু করতে পারে কিনা সেটাও দেখার বিষয়, কিন্তু ওটা তো অন্য আলোচনা। কিন্তু পাকিস্তানের এই যে সেমিফাইনাল যে তারা খেলতে পারলো না, সেটার টার্নিং পয়েন্ট আমার তাদের ব্যাটিং ইনিংসের শেষ 26 বলে মাত্র 36 রান তোলা 8 উইকেট হারিয়ে। ওইটাই। আপনি কি একমত হবেন?